Hello, friends. Welcome to a new episode of Answer Checking of JNBST 2019. 2019 সালের জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার ডেট ছিল আজ 6 এপ্রিল 2019। তোমরা দীর্ঘ এক বছর ধরে প্রচুর পড়াশোনা করেছো, প্রচুর খেটেছো, প্রচুর অঙ্ক করেছো, প্রচুর ফিগার করেছো, প্রচুর অনুচ্ছেদ পড়েছো। তারপর আজ 11টা 30 থেকে 1টা 30 পর্যন্ত তোমরা তোমাদের সেই পরিশ্রম কতটা তোমরা সফল করতে পেরেছো সেটার আজকে জাজমেন্ট হলো। তো আমরা চলে যাব যে আমাদের অ্যান্সার। আমি আজ দুপুরেই বলেছিলাম যে ডাব্লিউ ডাব্লিউ সেটের আমি কোশ্চেন অ্যান্সারগুলোকে পরপর বলবো, তোমরা মিলিয়ে নেবে। অন্যান্য সেটে যারা আছো তারা আমি বোর্ডওয়ার্কের মাধ্যমে যখন দেখাবো তখন তোমাদের অ্যান্সার মিলিয়ে নাও। তো আজ আমি একটা কথা বলি যে 1টা 30 আর এখন রাত 9টা 26, এই যে টাইমের গ্যাপ, এই গ্যাপের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্রান্ত থেকে আমি প্রচুর কল পেয়েছি, ফোনও কল ওভার টেলিফোন, যে অঙ্কটা কি একটু টাফ হয়ে গেছে এবার মনে হচ্ছে অঙ্কটা টাফ, অনেকেই পারেনি। কিন্তু আমি বলবো না, অঙ্ক ঠিক আছে। যারা আমাদের সায়েন্স ইনস্টিটিউটে পড়াশোনা করেছো তারা দেখে থাকবে যে যে অঙ্কগুলো এসছে, এই ধরনের অঙ্ক, এর থেকে অনেক টাফ অঙ্ক, এই ধরনের অঙ্কের হিন্টস এসেছে। আমি যে 100টা অঙ্কের সাজেশনের বলেছিলাম বারবার যে গতিবেগের উপরে এবার অঙ্ক আসবে দুটো, তো এসেছে, এবং নারী পুরুষ সম্পর্কে আসেনি, এরকম অনেক হিন্টস আমি দিয়েছিলাম যে অঙ্ক কোন ধরনের আসতে পারে, ফিগার কোনগুলো আসতে পারে, বা বাংলা। তো এবার তো বাংলাতেও আমি দেখছি যে আমি যে ধরনের বাংলা অনুচ্ছেদ তোমাদেরকে করিয়েছি, ভ্যারাইটিস টাইপস, তো সেই টাইপসগুলো তো এসে গেছে। আমি অ্যান্সার করার সময় একে একে বলে দেবো যে কোন কোন টাইপসের উপরে আমি তোমাদেরকে কাজ করিয়েছিলাম এবং সেই টাইপসগুলো কি এসেছে কি আসেনি। তো একটি অঙ্ক -1 × -1, এই অঙ্কটার হিন্টস আমি এই বিগত 27 সালে কোনোদিন পাইনি, যার জন্য এটা আমি ইচ্ছে করে করাইনি। রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে এটা কিন্তু আমি করাই। তো আমাদের এই একটি অঙ্ক বাদ দিয়ে বাকি সবই কিন্তু করার মতো এসেছে। তো আমরা চলে যাব আমাদের অ্যান্সার। আমি আজকে ডাব্লিউ সেটের অ্যান্সার করছি। তোমরা তোমাদের সেটগুলোতে দেখে নাও যে কোন কত দাগে আছে। এই দাগ নাম্বারের সঙ্গে সেই দাগ নাম্বার হয়তো না মিলতে পারে, কিন্তু তোমরা কোশ্চেন পেপারটি হাতের সামনে রেখে তোমরা মেলাতে শুরু করো। একটা সাদা খাতা নাও ডান হাতে, আর তোমাদের বা হাতে কোশ্চেন পেপারটাকে রাখো, এবং অ্যান্সারগুলোকে আমি যখন অপশানগুলো বলবো সেইগুলো তোমরা টিক দিয়ে দেখে নাও যে তোমাদের কতগুলো রাইট হলো। আশা করি 80 আউট অফ 80টাই তোমার ঠিক হবে, কারণ তুমি এক বছর অক্লান্ত পরিশ্রম করেছো। জওহর নবোদয় বিদ্যালয়ে তোমাকে চান্স পেতেই হবে। তো ফ্রেন্ডস, চলো আমরা দেখে নিই আমাদের অ্যান্সারগুলো কতগুলো ঠিক হলো। আর হ্যাঁ, আমি আর একটা কথা বলি যে আমাদের যে কুইক এল, এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, এখানে ক্রমাগত জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা, রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট বা আর্মি স্কুলের অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে, যেমন স্পোকেন ইংলিশের আপডেট দেওয়া হয়। তো সেই আপডেট যদি তুমি তোমার মোবাইলে পেতে চাও, তাহলে এক্ষুনি ভিডিওটির নিচে লাল রঙের সাবস্ক্রাইব অপশানটি প্রেস করে বেল বাটনটিকে প্রেস করে রাখো। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি সত্যি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াগুলোতে একটু শেয়ার করে দিও, যাতে অন্যান্য স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত কুইকেলের সংস্পর্শে আসেনি, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য অক্লান্ত পরিশ্রম করছে, তাদের হয়তো একটু উপকার হলেও হতে পারে। তো ফ্রেন্ডস, এটা সায়েন্স ইনস্টিটিউটের পক্ষে যেমন আনন্দের বিষয় হবে, এটা তেমন তোমার কাছে একটা নৈতিক কর্তব্য। চলে আসবো 41, যে শূন্য একটি বিজোড় সংখ্যা, শূন্য একটি জোড় সংখ্যা, শূন্য একটি মৌলিক সংখ্যা, শূন্য জোড় সংখ্যাও নয়, বিজোড় সংখ্যাও নয়। তো শূন্য সম্পর্কে আমাদের সংখ্যা তত্ত্বের যে 34টি এপিসোড রয়েছে, সেখানে আমি বারবার তোমাদের বলে দিয়েছিলাম যে শূন্য একটি মূল্যহীন সংখ্যা, একে জোড় বিজোড় সংখ্যা বলা যায় না, মৌলিক যৌগিক কিছুই বলা যায় না। দিস ইজ অনলি ভ্যালুলেস নাম্বার। এটা একটা ভ্যালুলেস নাম্বার, সেজন্য ডি হবে 41-এর অ্যান্সার হবে ডি। এবার দেখবো 42 দাগের অঙ্কটি কি আছে, যে একই সংখ্যা দুইবার ব্যবহার না করে 0, 3, 6, 7, 9 দ্বারা গঠিত সর্ববৃহৎ এবং সর্বকনিষ্ঠ সংখ্যার অন্তর নির্ণয় করো। আমি সংখ্যা তত্ত্বের এপিসোডগুলোতে বারবার বলেছি যে সর্ববৃহৎ, সর্বনিম্ন এবং তাদের অন্তরফল, তাদের যোগফল আসতে পারে। তো দেখো, সর্ববৃহৎ সংখ্যাটি হচ্ছে 97630, আর সর্বকনিষ্ঠ হচ্ছে 3067।
9, তো এদের অন্তরফল অর্থাৎ বিয়োগফল কিন্তু 66951, এটা ডাব্লিউ সেটে আছে। সি দাগে তোমাদের সেট, এটা তোমরা মিলিয়ে নাও। কোয়েশ্চেন নাম্বার 43-তে আমরা যেটা পাচ্ছি যে এই যে একটি সংখ্যা 584356, এই সংখ্যাটিতে দুটি 5-এর যে স্থানীয় মান তাদের সমষ্টি কত। এই অঙ্কটিও কিন্তু একদম কমন অঙ্ক ছিল, যে এখানের যে 5 তার স্থানীয় মান 5কে নিচে নামিয়ে তারপরে 1 2 3 4 5টি শূন্য বসিয়ে দেব, এই 5কে নিচে নামিয়ে তারপরে একটি অঙ্ক আছে একটি শূন্য বসাবো, এই দুটোর সমষ্টি হচ্ছে 50050। তো এখানে যে কমাটা দিয়ে দিয়েছে যে তিনটে অঙ্কের আগে একটা কমা, তারপরে দুটো অঙ্কের আগে একটা কমা, তাহলে আমাদের যে ডাব্লিউ সেট রয়েছে এখানে ডি দাগের যে অপশনটি রয়েছে এটাই হবে সঠিক অ্যান্সার। 44 দাগের যে অঙ্কটি সেটিও সাহা ইনস্টিটিউটের স্টুডেন্টদের কাছে একদম কমন, যে 3 এবং 5 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য একটি সংখ্যা, সেটি অবভিয়াসলি এদের লসাগু। আর 3 এবং 5 দুটোই মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু হবে এদের গুণফল 3 5 15। তো এবার আমরা দেখে নেব যে 15কে 15 এইভাবে গুনতে গুনতে 6 15 90, 7 15 105, 1 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলিকে যদি আমরা এই দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য ধরি, তাহলে 15 থেকে 90 পর্যন্ত 6 15 90 অর্থাৎ 6টি এদের দ্বারা বিভাজ্য সংখ্যা রয়েছে। সেই 6টি যেখানে আছে সেটা হচ্ছে ডি অপশানে আছে 44 দাগে ডাব্লিউ সেটে। কোশ্চেন নাম্বার 45-এ বলছে 3 4 5 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি, অর্থাৎ এইগুলি দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে এদের লসাগু। তো আমরা সিঁড়ি পদ্ধতিতে তো লসাগু করে পেলাম 60, তো এখানে 45-এ 60 রয়েছে বি অপশানটিতে, তো বি অপশানটি হবে সঠিক অ্যান্সার। এই 46 দাগের যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির কথাই আমি বলেছি যে আমি এই অঙ্কটি তোমাদেরকে করাইনি, যে -1 এবং -1 একে যদি 100 বার গুণ করি তাহলে তার অ্যান্সারটি কত হবে। তো আমরা তো এটা জানি যে 1কে 100 বার 200 বার 300 বার যতবারই গুণ করি না কেন অ্যান্সার একই হবে। সমস্যাটা হচ্ছে মাইনাস এবং প্লাস নিয়ে। তো এখানে দেখো যে একবার যদি গুণ করা হয় অর্থাৎ -1 ইন্টু -1 একবার গুণ করব, একবার গুণ করলে মাইনাসে মাইনাসে +1 হয়। যদি 2 বার গুণ করি তাহলে 3টে -1 দরকার হবে, যে কয়বার গুণ করব তার থেকে একটা বেশি -1 দরকার হবে। তাহলে 2 বার যদি গুণ করি -1 ইন্টু -1 +1, আবার +1 ইন্টু -1 ইকুয়াল টু -1, আবার 3 বার গুণ করলে পাচ্ছি +1। তো এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি যে যদি বিজোড় সংখ্যক বার গুণ করি +1 হয়, আর যদি জোড় সংখ্যক বার গুণ করি তাহলে -1 হয়। তো এখন 100 বার, 100 তো জোড় সংখ্যা, তাহলে জোড় বার মানে 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 10 বার 20 বার 30 বার 40 বার 50 বার 60 বার, এভাবে 100 বার যদি আমি গুণ করি -1কে, তাহলে জোড় সংখ্যক বার গুণ করার জন্য -1 আসবে। বি দাগে যে অপশনটি আছে সেটাই হবে কারেক্ট অ্যান্সার। 47 দাগে একটি খুবই সহজ সরল অঙ্ক রয়েছে, যে বদমাশ নিয়ম অনুযায়ী আমরা যদি এটাকে সমাধান করি তাহলে একদম ইজি এই অঙ্কটি। প্রথমে ব্র্যাকেটের মধ্যে কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে পাচ্ছি 4 এবং এখানে গুণটি করে পাচ্ছি 3/2, এই দুটোকে যোগ করে আমরা পাচ্ছি 11/2, আর ব্র্যাকেট যখন উঠে যাচ্ছে তখন এখানে আমরা পাচ্ছি যে 31/2 বিয়োগ 11/2 ইন্টু 2। তো আগে আমরা গুণের অঙ্ক করব, 2 আর 2 কেটে যাবে, থাকবে 11, 31/2 -11/1, তাহলে আমরা পাচ্ছি 9/2। এই ডাব্লিউ সেটে এটা আছে সি। তাহলে 47 দাগে যে সরল অঙ্কটা রয়েছে তার অ্যান্সার হবে 9/2। আমরা এখানে সি দাগে কিন্তু 9/2 অ্যান্সারটিকে পেয়েছি। তো তোমরা মিলিয়ে নাও যে 9/2 যে অপশনে আছে সেটাই কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 48-এ আরেকটি সরল অঙ্ক আছে। এই সরল অঙ্কটি হচ্ছে দশমিক সংখ্যা সরল অঙ্ক।
তো আমাদের যে স্টাডি মেটেরিয়াল ছিল সেখানে কিন্তু দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম। তো এই অঙ্কটিও কিন্তু তোমাদের আনকমন নয়। তো এখানে দেখো একদম সিম্পল ওয়েতে আমরা এই অঙ্কটিকে করতে পারি যে 2.75 থেকে 1.25 বিয়োগ করে দেব, পাবো 1.50, তার সঙ্গে 4.75 যোগ করলে পাবো 6.25, তার থেকে 3.80 বিয়োগ করলে পাবো 2.45। তো এইবার এসে আমরা যেটা দেখছি যে 2.45, এই যে 2 পয়েন্ট রয়েছে এই পয়েন্টের জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2×45 এইভাবে লিখতে পারি, কারণ 2 পয়েন্টের আগে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে যে পার্টটুকু থাকে সেটা হচ্ছে ভগ্ন সংখ্যা। আমি সংখ্যা তত্ত্বের একটা এপিসোডে আলোচনা করেছি। এই অঙ্কটি যদি তোমার কাছে আনকমন মনে হয় তুমি ভিডিওটি দেখো, দেখে বলো এই অঙ্কটি আনকমন কিনা। এই অঙ্কটি আনকমন নয়, এখানে 2 পূর্ণ, অর্থাৎ 2 হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, তারপরে 45/100 এটাকে যদি এইভাবে লিখি, যে আমি বলেছিলাম যে দশমিক সংখ্যা থেকে প্রকৃত ভগ্নাংশ, দশমিক সংখ্যা থেকে অপ্রকৃত ভগ্নাংশ, দশমিক সংখ্যা থেকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করার যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করেছিলাম সংখ্যা তত্ত্বের এপিসোডে, সেই জায়গা থেকে কিন্তু ধারণটাকে এখানে কাজে লাগানো হয়েছে যে 2 পূর্ণ 45/100, 5 দিয়ে কাটলে 5×20 100, 5 নং 45, তাহলে 9/20, 2 পূর্ণ 9/20, এ অপশনটি হবে। তাহলে দশমিকে যে সরল অঙ্কটি রয়েছে তার উত্তর কত হবে? 2 পূর্ণ 9/20। তো এটাই হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 49 ইজ দ্য ইজিয়েস্ট ম্যাথ হিয়ার। একদম সব থেকে সহজ অঙ্ক। আমাদের যে শতকরা এবং ভগ্নাংশের সমন্বয়ের যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে আমি বারবার এখানে আলোচনা করেছিলাম যে শতকরাকে তুলে দিলে, এই পার্সেন্টেজ সাইনটাকে তুলে দিলে তার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। 150 আর 100 ভাগ করলে কি হয়? ভাগটি করার কোনো দরকার নেই, একের পরে দুটো শূন্য। এখানে যে অদৃশ্য দশমিকের কথা বলেছিলাম মনে করো, অদৃশ্য দশমিকটা চলে আসবে 2 ঘর বাদিকে, অর্থাৎ এখান থেকে উঠে 1 ঘর 2 ঘর, তাহলে 1.5 হবে অ্যান্সার। এখানে অ্যান্সার হবে এ দাগ 1.5। কোশ্চেন নাম্বার 50-তে বলছে যে দুপুর 3:05 কিভাবে লেখা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3.05 আছে, আবার 3.50 আছে। তো আমরা যদি 500 কোনো দাম না থাকে এটাও যদি ধরে নিই, তাহলে অনেক সময় ভুল করে ওই উত্তরটি করে আসার প্রবণতা দেখা যায়। আমি বলেছিলাম যে নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার অপশনগুলো এমন থাকবে তোমার ভুল করার প্রবণতা যাতে বেড়ে যায়। তো এইখানে কিন্তু এইটা অ্যান্সার করতে পারে। পিএম তো হবেই, দুপুর 12টার পরে তো পিএম হবে। তো আমরা তো এখানে দেখেই নেব যে এএম বাদ যাবে, পিএমটাই থাকবে। তো এবার 3.50 না 3.05, 05 কথার অর্থ হচ্ছে 5, আর 0.5 কথার অর্থ হচ্ছে 50। তাহলে এটা বলতে 3:50 বোঝায়, আর এটা বলতে 3:05 বোঝায়। তো ডি অপশনটি ডাব্লিউ সেটে এটাই হবে অ্যান্সার, যে 3.05 পিএম। কোয়েশ্চেন নাম্বার 51 গতিবেগের অঙ্ক। একই দিকে ধাবমান দুটি ট্রেন। তো এখানে একটু বুদ্ধি প্রয়োগ করলে এই অঙ্কটি একদমই সহজ, যে একটি ট্রেন ছাড়লো, তার 6 ঘন্টা পরে এখান থেকে আরেকটি ট্রেন ছাড়লো। তো এই 6 ঘন্টায় এই ট্রেনটি, প্রথম যে ট্রেনটির কথা বলা হয়েছে সেই ট্রেনটি এত দূর চলে এসেছে, তারপরে এই ট্রেনটি এখান থেকে যাত্রা শুরু করেছে, আর 4 ঘন্টা পরে গিয়ে এই ট্রেনটাকে ধরেছে। ওই 4 ঘন্টায় এই ট্রেনটি এখান থেকে এই জায়গায় চলে এসেছে। তাহলে এই 6 ঘন্টা আর এই 4 ঘন্টা, মোট 10 ঘন্টায় প্রথম ট্রেনটি এইখানে এসেছে, আর পরবর্তীতে যে ট্রেনটি ছেড়েছিল সে 4 ঘন্টায় এইটুকু এসেছে। তো এবার এই যে পরবর্তীতে যে ট্রেনটি ছেড়েছে, যে একটি যাত্রীবাহী ট্রেন, তার গতিবেগ 80 কিলোমিটার/ঘন্টা যদি হয়, তাহলে সে 4 ঘন্টায় গেছে 320 কিলোমিটার। আর এই যে 320 কিলোমিটার সে 4 ঘন্টায় এসেছে, এই 320 কিলোমিটার মালবাহী ট্রেনটা কন্টিনিউয়াসলি প্রথম 6 ঘন্টা, পরের 4 ঘন্টা, অর্থাৎ 10 ঘন্টায় গিয়েছে। তো এবার 10 ঘন্টায় 320 কিলোমিটার আমি যদি জানি, তাহলে আমার গতিবেগ বের করব কিভাবে?
গতিবেগ বের করতে গেলে ভি ইকুয়াল টু ডি বাই টি, সব থেকে সহজ যে সূত্রটি সেই সূত্র অ্যাপ্লাই করো। ডিস্টেন্স হচ্ছে 320 আর সময় হচ্ছে 10 ঘন্টা, 32 কিলোমিটার পার ঘন্টা। এখানে আমরা যে অপশনটি পাচ্ছি, এই অপশানে এই উত্তরটি রয়েছে যে গতিবেগে মালবাহী ট্রেন এবং যাত্রীবাহী ট্রেনের যে অঙ্কটি এসেছে সেখানে 32 কিমি পার ঘন্টা, এটাই হবে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 52-তে যে অঙ্কটি সেটিও গতিবেগের উপরে আছে। তো সাহা ইনস্টিটিউটে আমি এই অঙ্কটাকে হুবহু এইভাবে কখনো করাইনি, কিন্তু একটু যদি লক্ষ্য করা যায় এই অঙ্কটি কিন্তু সমাধান করে আসা যায়। কারণ আমি যে গতিবেগের উপরে বইটি দিয়েছিলাম সেখানে এই ধরনের ধারণা কিন্তু আমাদের ছিল। তো দেখো বলছে যে যদি এক ব্যক্তি ঘন্টায় 30 কিমি বেগে চলা শুরু করেন তবে তিনি গন্তব্যস্থলে 10 মিনিট দেরি করে যান, অর্থাৎ 10 মিনিট বেশি সময় দরকার হয়। আর যদি তিনি 42 কিমি বেগে যান তাহলে একটু আগে 10 মিনিট আগে পৌঁছে যান, তো তার গন্তব্যস্থলের দূরত্ব কত? তো আমি ধরে নেব যে তার এখান থেকে এই পর্যন্ত গন্তব্যস্থল এক্স কিলোমিটার, তাহলে 30 কিমি বেগে যদি চলে তাহলে 30 কিলোমিটার যায় 60 মিনিটে। মিনিট কেন বলছি, কারণ গতিবেগে সবসময় দুটি একককে সমান করতে হবে। তো ঘন্টা করলে আমি 10 মিনিট করে এখানে আছে, তো আমি এখানে মিনিট ডাইরেক্ট বসিয়ে দেব, তাহলে তার সময় লাগে 2x মিনিট। আর যদি 42 কিমি পার ঘন্টা বেগে চলে তাহলে তার 10x বাই 7 মিনিট লাগে। তো এই সময়টা কম, এই সময়টা বেশি, তাহলে তার যে সময়টা লাগার কথা সেটাকে যদি আমরা মিডিলে রাখি তাহলে এই সময়ে পৌঁছালে 10 মিনিট বেশি, এই সময়ে পৌঁছালে 10 মিনিট কম, অর্থাৎ এই সময় থেকে এই সময়ের মধ্যে পার্থক্য কি? 10 মিনিট গিয়ে আবার 10 মিনিট, অর্থাৎ 20 মিনিটের ব্যবধান। 10 মিনিট পরে 10 মিনিট আগে, অর্থাৎ মোট 10 মিনিট আর 10 মিনিট 20 মিনিটের ব্যবধান। সেই 20 মিনিটের ব্যবধান যদি হয় আমরা একটা সমীকরণ গঠন করব। আজ এবছর সমীকরণের উপর অঙ্ক আসেনি, কিন্তু এই জায়গায় আমরা সমীকরণের ধারণাকে কাজে লাগাতে পারি যে 2x মাইনাস এই 10x বাই 7 এই সময়টা থেকে এই সময়টা বিয়োগ করলে সময়ের পার্থক্য হয় 20 মিনিট। তাহলে সমাধান করে আমরা পাচ্ছি যে 35। তো এখানে 35 অপশান আছে বি দাগে। তো গতিবেগের উপর যে অঙ্কটি এসেছে 10 মিনিট আগে এবং পরে, সেখানে অ্যান্সার হবে 35। গন্তব্যস্থানের দূরত্ব কত? 35 কিলোমিটার। কোয়েশ্চেন নাম্বার 53-তে ম্যাট্রিক্সের যে অঙ্কটি এসেছে যে 5045 গ্রাম সমান সমান কত কিলোগ্রাম কত গ্রাম, এই যে নিয়মটি আমি সাজেশনে যখন অঙ্কটি করছিলাম তখন আমি বলেছিলাম যে নতুন করে এই নিয়মটি শেখার দরকার নেই। তো একদম 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে বা ম্যাক্সিমাম 5 সেকেন্ড সময়ের মধ্যে নির্ভুলভাবে করা যায় কিভাবে, এখন সেটা দেখে নাও। যে প্রথম নিয়ম হচ্ছে কিলো হেক্টো ডেকাগ্রাম ডেসি সেন্টি মিলি, এটাকে বসাবো। এবার কত গ্রাম, এই গ্রামের একদম এককের অঙ্কটাকে গ্রামের ঘরে বসিয়ে বাঁদিকে পরপর পরপর করে এক এক ঘর করে সরতে সরতে আমি লিখে যাব। এবার এই লেখাটা যখন আমার কমপ্লিট হয়ে গেল আমার অঙ্ক শেষ। এবার বলেছে কত কিলোগ্রাম, কিলোগ্রাম যখন বলবে কিলোর পাশে, কিলোর ডান পাশে পয়েন্ট বসাবো, তাহলে 5 কিলোগ্রাম, 4 আর 5 মিলে 45 হয়, এই শূন্যের কোনো দাম নেই, তাহলে 45 গ্রাম। তো এই যে অঙ্কটি এসেছে 5 কিলোগ্রাম 45 গ্রাম হবে, বি দাগে আছে যে ডাব্লিউ সেটে বি দাগে এই অ্যান্সারটি আছে। তোমরাও মিলিয়ে নাও যে 5 কেজি 45 গ্রাম যেখানে, সেটি হবে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 54 অনেকের কাছে আনকমন কোয়েশ্চেন, কিন্তু গতকালকে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সাজেশনে সেখানে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র পাশাপাশি জোড়া দেওয়ার যে ধারণাটা প্রয়োগ করেছিলাম সেই ধারণা থেকে কিন্তু এই অঙ্কটি করা যায় যে 10 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রাখলে তার যে আয়তঘনক সৃষ্টি হবে সেটি আয়তন কত হবে। তো এখানে দেখো এই যে একটা ঘনক 10 সেমি বাহু বিশিষ্ট, এর সঙ্গে পাশাপাশি আরেকটি ঘনক রাখলাম, সেটিও কিন্তু এই রকম ভাবে যে 10 সেমি বাহু বিশিষ্ট হবে। তো এই যে দুটো ঘনককে যখন পাশে রাখলাম এটাও 10 সেমি হলো, তাহলে এটা 10 এটা 10, তাহলে যে আয়ত ঘনক হলো সেই আয়ত ঘনকটা এইরকম দেখতে হলো যে
এটা তখন 10 10 20 হলো, এটা 10 হলো, এই উচ্চতা 10 হলো। তাহলে যে আয়তঘনকটা তৈরি হলো তার দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ 10 সেমি, উচ্চতা 10 সেমি। তাহলে তার আয়তন কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে 2 এর পরে 3টে শূন্য, এত ঘন সেমি। তো এখানে এই অ্যান্সারটি আছে বি দাগে, 2 এর পরে 3টে শূন্য অর্থাৎ 2000 ঘন সেমি, বি দাগ হবে অ্যান্সার। তো এই অঙ্কটি কি খুব বেশি কঠিন ছিল? একটু চিন্তা করলে, আমি গতকালকে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই থিঙ্কিংটাকে একটু কাজে ব্যবহার করলে এই অঙ্কটি করা যেত। তো সব অঙ্কই যে হুবহু একই রকম আসবে সেটা নয়। এই অঙ্কটা কিন্তু আমি আনকমন বলতে পারবো না, এই অঙ্কটাও কমন এসেছে শাহ ইনস্টিটিউটের পক্ষ থেকে। কোশ্চেন নাম্বার 55, অঙ্কটি পড়তে হবে, বুঝতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে। অঙ্কটিকে একবার পড়ি, যে একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, 8 সেমি বাহুযুক্ত একটি বর্গাকার সুইমিং পুল এই প্লটটির 1/8 দখল করে, প্লটটির দৈর্ঘ্য কত? তো আমাকে দেখতে হবে যে কোন জায়গাতে আমি কোনো একটা কংক্রিট জিনিস পেতে পারি। তো এখানে আমি 8 সেমি বাহু বিশিষ্ট যে বর্গাকার জমি, সেখান থেকে কিছু না কিছু করতে পারি। তাহলে এর যে ক্ষেত্রফল সেটা কত? 8 গুণ 8 64 হয়। এইবার এই 64 হচ্ছে এই বড় যে জায়গাটা রয়েছে তার 1/8 অংশ। তাহলে 1/8 অংশ যদি 64 হয়, তাহলে 1 অংশ কত হয়? 64 ইন্টু 8 হয়। তাহলে 4 8 32, 6 8 48, 49 50 51, তো 512 বর্গমিটার। তাহলে এই যে পুরো জায়গাটা এটা 512 বর্গমিটার, আবার এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তো আমরা সংখ্যাতত্ত্বে যে অঙ্কটি করেছিলাম, একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ, তাদের গুণফল দেওয়া আছে, তাহলে কিভাবে আমরা সমাধানটি করব? তো সেখানে এইখানে যদি এটাকে এক্স ধরি, এটা তাহলে তার দ্বিগুণ 2x হয়। তো আমরা এক্স ধরে অঙ্কটি করব না, এখানে আমরা যে নিয়মটি জানি, ছোট সংখ্যা সমান সমান এই যে টোটাল এদের গুণফল, এদের ক্ষেত্রফল বলতে কি এই দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, গুণফল 512 বাই একটি অপরটির কত গুণ? দ্বিগুণ। তাহলে 2 দিয়ে ভাগ করে রুট ওভার করলে ছোট সংখ্যাটি পাওয়া যায়। এখানে ছোট সংখ্যা বলতে প্রস্থ আর বড় সংখ্যা বলতে দৈর্ঘ্য। তাহলে সংখ্যাতত্ত্বের সেই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করলে এখানে আমরা কি পাচ্ছি? ছোট সংখ্যা সমান সমান 5 2 দুগুণে 4, 1 5 দুগুণে 10, 1 6 দুগুণে 12, 256, রুট ওভার করলে 16 হয়। অর্থাৎ এটা 16 হলে তার দ্বিগুণ এটা 32 হবে। তো এখানে বলছে যে প্লটটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলতে বড় সংখ্যাটি অর্থাৎ 32। তো এখানে অ্যান্সার আমরা যেটা পাচ্ছি যে 55 এর বি দাগ হবে কারেক্ট অ্যান্সার। এটা বি দাগে আছে, তাহলে বি দাগ হবে কারেক্ট অ্যান্সার, যে 32 মিটার, আর প্রস্থ হবে 16 মিটার। কোশ্চেন নাম্বার 56, একটি বাক্সে 500টি ডিম আছে, যার মধ্যে 3/25টি ভেঙে গেছে, 4/5টি বিক্রি হয়েছে। বাক্সে আর কটি ডিম আছে? এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ভাষাগত ত্রুটি রয়েছে। এখানে 3/25টি নয়, অংশ হবে। তো 500-র 3/25 অংশ করলে 60 হয়, আর 500-এর 4/5 অংশ করলে 400 হয়। তাহলে 60টি ডিম ভেঙে গেছে, 400টি ডিম বিক্রি হয়েছে। তাহলে মোট আমার বাক্স থেকে বেরিয়ে গেল কয়টি? মোট বেরোলো 460টি, আর পড়ে রইল কয়টি? 500 মাইনাস 460 অর্থাৎ 40টি। তো এখানে ডাব্লিউ সেটে 40 আছে সি দাগে, তাহলে ডিমের অঙ্কের উত্তর হবে 40। কোশ্চেন নাম্বার 57, 12 মিটার ইন্টু 10 মিটার মাপের একটি ঘরের মেঝেতে 10 সেমি ইন্টু 8 সেমি মাপের কয়টি আয়তাকার টাইলস দরকার হবে? গতকালকে আমি সাজেশনে এই অঙ্কটিকেই সংখ্যাটা শুধু পাল্টানো ছিল, বলেছিলাম যে মিটার থাকলে তাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, দুটো একককেই এক করতে হবে। তো আমি কি করলাম? 12 মিটার ইন্টু 10 মিটার অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 12 মিটার সমান সমান 12-র পরে দুটো শূন্য সেন্টিমিটার, 10 মিটার প্রস্থ অর্থাৎ 10-এর পরে দুটো শূন্য সেন্টিমিটার। এই হচ্ছে যে টোটাল ক্ষেত্রফল জায়গাটির। আর একটি টালির ক্ষেত্রফল 10 ইন্টু 8। তো একটি টালি দিয়ে যদি আমি ভাগ করি টোটাল জমিটাকে, তাহলে কয়টি দরকার হবে সেটি বেরিয়ে যাবে। 15,000টি টালি দরকার হবে। এখানে অ্যান্সারটি রয়েছে বি দাগে।
তো জমি এবং টালির যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে 15,000টি, সেটি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 58, কত টাকা 8% বার্ষিক সাধারণ সুদে 4 বছরে 6,600 টাকা হবে? তো আমি সুদ আসল যে চ্যাপ্টারের বই দিয়েছিলাম শাহ ইনস্টিটিউটের পক্ষ থেকে, সেখানে এই অঙ্কের ধরনটা করানোর সময় আমি বারবার বলেছিলাম যে সরল সুদের এই একটি নিয়মের অঙ্ক আছে, I = PTR/100, এই নিয়মে করব না, যেখানে আমি সুদ এবং আসল দুটোর কোনোটাই আমি জানবো না। দুটো রাশি অজানা থাকলে I = PTR/100 এই সূত্রটিকে প্রয়োগ করা যাবে না। বারবার বলেছি, কুইকেল চ্যানেলে ভিডিওটিকে জাস্ট কয়েকদিন আগেই আপলোড করা হয়েছিল, দেখে নাও। এক্ষেত্রে আমি বারবার বলে দিয়েছিলাম যে 100 টাকা আসল টাকা ধরে নেব, তাহলে সব থেকে কম সময়ে এই অঙ্কটি করা সম্ভব হবে। 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, 100 টাকার 4 বছরের সুদ 32 টাকা, তাহলে সুদ এবং আসল মিলে 132 টাকা আমাকে শোধ করতে হবে। আমি যদি 132 টাকা শোধ করি, তাহলে আমি নিয়েছি কত? 100 টাকা। 132 টাকা যদি আমি শোধ করি, নিয়েছি 100 টাকা, 1 টাকা করলে কত? 6,600 টাকা করলে কত? 5,000 টাকা। তাহলে সুদের অঙ্কে যে সমস্যাটি রয়েছে 58 দাগে, সেখানে 5,000 টাকা হবে, বি দাগ হবে সঠিক অ্যান্সার। 5,000 যে অপশানে আছে তোমাদের, সেটি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 59, 500 টাকায় বিক্রি করলে একটি বস্তুকে যত টাকা ক্ষতি হয় 700 টাকায় বিক্রি করলে তার আগের 3 গুণ লাভ হয়, বস্তুটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটি আমি সংখ্যাতত্ত্বের এপিসোডে আপলোড করেছিলাম, যে সেখানে দ্বিগুণ বলা হয়েছিল বা যত তত বলা হয়েছিল, এখানে জাস্ট 3 গুণ বলা হয়েছে। অঙ্কটা একটু বুঝে দেখো, সেই ধারণাকে কাজে লাগালেই কিন্তু তোমরা করতে পারতে। যারা শাহ ইনস্টিটিউটে পড়ছো তাদেরও বলছি, যারা আমাদের কন্টিনিউয়াসলি কুইকেল চ্যানেল থেকে ভিডিও দেখো তাদের উদ্দেশ্যেও বলছি, এই অঙ্কটি কিন্তু কমন এসেছে, যে 500 টাকায় বিক্রি করলে আমি ধরি এক্স টাকা ক্ষতি হয়, আর যদি 700 টাকায় বিক্রি করি এক্স এর 3 গুণ লাভ হয়, অর্থাৎ 3x টাকা লাভ হয়। তো 500 থেকে 700 এই যে রেঞ্জ, এখানে তাহলে 500-র পরে এক্স হচ্ছে ধরলে কেনা দাম, তারপরে আবার 3x ধরলে লাভ, তাহলে এক্স আর 3x, এই 4x ঘর দূরে আছে 700, 500 থেকে x ঘর দূরে আছে কেনা দাম, তারপরে 3x ঘর দূরে আছে 700 টাকা, অর্থাৎ 500-র সঙ্গে এই x আর এই 3x, এই দুটো যোগ করলে আমি 700-কে পাই। তাহলে 500 যোগ এক্স প্লাস 3x সমান সমান 700, 4x সমান সমান 700 মাইনাস 500, x সমান সমান 50। তাহলে আমি যদি 500 টাকায় বিক্রি করি, তাহলে আমার 50 টাকা ক্ষতি হয়েছিল, অর্থাৎ ক্রয় মূল্য 500 থেকে আরো 50 বেশি, 550। এই 500 থেকে 50 বেশি হলে এখানে 550 হয়। তো এই ডাব্লিউ সেটে এটি বি দাগে আছে, এই অঙ্কটির উত্তর হবে 550 টাকা। কোয়েশ্চেন নাম্বার 60, একজন ফল বিক্রেতা 1 টাকায় 2টি লেবু কিনে 3 টাকায় 5টি হিসেবে বিক্রি করে, তার শতকরা লাভের পরিমাণ কত? জাস্ট কালকে আমি এই অঙ্কটি আপলোড করলাম, যে সেখানে ছিল 6 টাকায় 9টি আর 9 টাকায় 6টি, এখানে 1 টাকায় 2টি আর 3 টাকায় 5টি, সেম টু সেম অঙ্ক। আর এখানে আবার দেখানোর দরকার নেই, তারপরে আমি আরেকবার বলছি, 2টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা, একটি লেবুর 0.5 টাকা, আর বিক্রয় মূল্য 5টির বিক্রয় মূল্য 3 টাকা, একটির বিক্রয় মূল্য 0.6 টাকা, তাহলে লাভের পরিমাণ কত? 0.1 টাকা। 0.1 টাকায় যদি লাভ হয়, কতর মধ্যে কত ইন্টু 100%, ম্যাজিক সূত্র 2, তাহলে 0.1 টাকা লাভ হয়েছে কার মধ্যে? 0.5 টাকার মধ্যে, ইন্টু 100%, 20% হবে এর সঠিক অ্যান্সার। ডি দাগে আছে ডাব্লিউ সেটে, তাহলে লেবুর অঙ্কে উত্তর হবে 20%। প্রথম 4টি ফিগার আছে, কোনটি ভিন্ন সেটি খুঁজে বের করা। নাম্বার 1-এ আমরা যেটা পাচ্ছি যে ডি দাগ হবে উত্তর, কারণ ডি দাগের 3টে বৃত্ত পরস্পর পরস্পরের মধ্যে প্রবেশ করেছে। 2 দাগে আমরা যে উত্তরটি পাবো সেটি হবে বি দাগ, কারণ প্রত্যেকটা চিত্রতে বড় ত্রিভুজের ডান পাশে আমরা পাচ্ছি ছোট দুটো ত্রিভুজ এবং প্লাস, কিন্তু বি দাগে আছে বাম পাশে।
নাম্বার 3 উত্তর হবে বি দাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3:3 অনুপাতটি মানেনি। যে প্রথমে ত্রিভুজের কয়টি বাহু? 3টি বাহু 3টে বৃত্তর মধ্যে আছে। চতুর্ভুজের 4টে বাহু 4টে বৃত্তর মধ্যে আছে। পঞ্চভুজের 5টি বাহু 5টা বৃত্তর মধ্যে আছে। কিন্তু বি দাগে চতুর্ভুজ 3টে বৃত্তর মধ্যে আছে, তাহলে এটা আলাদা। 4 দাগে যাব, যে রান, RUN, এই 3টে ইংরাজি বর্ণ, এটা কিন্তু সি দাগে নেই। এখানে আছে NKU, তাহলে এটা হবে সম্পূর্ণ ভিন্ন। পরবর্তীতে 5 থেকে 8 পর্যন্ত হুবহু মিল, বাম পাশের চিত্রর সাথে হুবহু মিল করতে হবে। 5-এ যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে দেখো ডি দাগের সঙ্গে হুবহু মিল আছে। 6-এ যেটা আছে সেটা বি এর সঙ্গে হুবহু মিল। 7-এ যেটা আছে সেটা আছে সি এর সঙ্গে হুবহু মিল। দুটি দাগ, দুটি দাগ, তিনটি দাগ, তিনটি দাগ, হুবহু মিল আছে। 8 দাগে যে চিত্রটি আমরা পাচ্ছি একই রকম দেখতে, চিত্রটি হচ্ছে নাম্বার সি। 9 থেকে 12 আবদ্ধ চিত্র সম্পূর্ণকরণ, 9-এর উত্তর হবে সি। 10-এর উত্তর হবে ডি। 11-র উত্তর হবে এ। 12-র উত্তর হবে ডি। 13 থেকে 16 পর্যন্ত সিরিজ রয়েছে। তো দেখো 13 দাগে প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এদেরকে ঘূর্ণন করা হয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। প্রতিটি চিত্র থেকে একবার করে ঘুরে ঘুরে তারা যে চিত্রে যাবে সেটা হচ্ছে ডি দাগে আছে। আর 14 দাগে যেটা আছে, ত্রিভুজ বাপাশ থেকে ডান পাশে উল্টে যাবে, আর গুণ চিহ্ন, যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন, এরা ঘড়ির কাঁটার দিকে একবার করে ঘুরতে থাকবে। তো এই নিয়মে আমরা সি কে অ্যান্সার করব। 15 দাগে যে পাতা তৈরি হচ্ছে, একটা করে ফুলের পাপড়ি অথবা পাতা তৈরি হচ্ছে, সেই নিয়মে এ দাগ হবে অ্যান্সার। 16 দাগে যে চিত্রটি প্রথমে দেখতে পাচ্ছি সেটা ঘড়ির কাঁটার দিকে যদি ঘূর্ণন করা হয়, প্রতি ঘরে গিয়ে এক ঘর করে ঘুরে ঘুরে এ চতুর্থ ঘরে গিয়ে বি দাগের চিত্রটি সম্পূর্ণ করবে, অর্থাৎ 16-র উত্তর বি। 17 থেকে 20 1:2 3:4। তো 17 দাগে যেটা আছে ঘূর্ণন, এক ঘর বাঁ দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে 1-এর থেকে 2-এর চিত্র পাবো। 3-এর চিত্রটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে ডি অপশনটি হবে উত্তর। রেখাংশ বৃদ্ধি, এই নিয়মটিতে আমরা পাবো 18 দাগে বি উত্তর। 19 দাগে পাবো ভিতর বাহির, ভিতরের চিত্রটা বাইরে যাচ্ছে, বাইরের চিত্রটা ভিতরে আসছে, এই নিয়মে আমরা সি দাগকে অ্যান্সার করব। 20-তে ঘূর্ণন এবং প্রতিকৃতি, যে জিনিসটা এক ঘর বাঁদিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এবং তারপরে আয়নায় তার প্রতিকৃতি যেমন হয় দেখতে সেটা হবে, সেই নিয়মে বি হবে সঠিক অ্যান্সার। 21 থেকে 24 পর্যন্ত উন্মুক্ত চিত্র সম্পূর্ণকরণ, 21 দাগে যে চিত্রটি আছে সেটাকে সম্পূর্ণ করলে সি হবে তার সঠিক অ্যান্সার। 22 দাগে যে চিত্রটি আছে সেটিকে সম্পূর্ণ করলে এ হবে তার সঠিক অ্যান্সার। 23 দাগে যে চিত্রটি আছে সেটাকে সম্পূর্ণ করলে বি দাগ হবে তার সঠিক অ্যান্সার। 24 দাগকে সম্পূর্ণ করলে এ দাগ হবে তার সঠিক অ্যান্সার। 25 থেকে 28 পর্যন্ত দর্পণের প্রতিবিম্ব, দর্পণে পাশাপাশি কিভাবে উল্টে যায় সেটা দেখে নাও। 25-এর উত্তর হবে সি, 26-এর উত্তর হবে এ, 27-এর উত্তর হবে বি এবং 28-এর উত্তর হবে সি। 29 থেকে 32 পর্যন্ত পেপার, ভাঁজ, কাটিং এবং আনভাঁজ। তো এখানে 29-এর কাটিংটাকে আমরা যদি পেপারটা খুলি এ হবে অ্যান্সার, 30-এর উত্তর হবে সি, 31-এর উত্তর হবে সি, 32-এর উত্তরও কিন্তু সি। 33 থেকে 36 পর্যন্ত টুকরো জোড়ানো পদ্ধতি, 33-এর টুকরো 3টি জোড়ালে বি দাগ হয় উত্তর, 34-এর টুকরো জোড়ালে হয় এ দাগ উত্তর, 35-এর টুকরো জোড়ালে হয় সি দাগ উত্তর, 36-এর টুকরো জোড়ালে
বি দাগ হবে তার উত্তর। ৩৭ থেকে ৪০ পর্যন্ত লুকানো চিত্র খুঁজে বের করা। ৩৭-এর যে জেড আকৃতির রেখাংশ রয়েছে সেটা বি দাগে আছে। ৩৮-এ যে এফ আছে সেটা সি দাগে আছে। ৩৯-এর যে জেড আকৃতি সেটা ডি দাগের মধ্যে আছে। ৪০-এর যে ফুলের পাপড়ি সেটা দেখো বি দাগে আছে। এবার চলে আসবো বাংলা অনুচ্ছেদে। বাংলায় অনুচ্ছেদের উত্তর আমরা মেলানোর আগে আমি একটা কথা বলে নিই যে সাহা ইনস্টিটিউট থেকে ২৫০টি অনুচ্ছেদ তাদের শব্দার্থ, বিপরীত শব্দ, পদ পরিবর্তন এবং একটা একটা অনুচ্ছেদ থেকে 10টা করে এইরকম অপশান দেওয়া কোশ্চেন এবং 15টি করে শর্ট কোশ্চেন সম্বলিত যে বইটি আমরা প্রোভাইড করেছিলাম, এবং ক্লাস 4 এবং 5-এর যে বড় বড় গল্পগুলো সেখান থেকে 100, 150, 200 কোশ্চেন এবং শব্দার্থ, বিপরীত শব্দ, গ্রামারের উপরে 78টি নিয়মের উপরে কোশ্চেন সেট করে যে বইগুলো আমরা প্রোভাইড করেছিলাম সঞ্জু স্যার যখন পড়িয়েছে, তখন তোমরা একটা বিষয় লক্ষ্য করনি, সেটা হচ্ছে গল্পগুলো ক্যাটাগরিতে ভাগ করা ছিল। আজকে যে 2019 সালের জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় যে অনুচ্ছেদগুলো এসেছে তার ক্যাটাগরিটাকে একবার একটু দেখে নেব আমি, তারপরে আমি উত্তর বলছি। যে ক্যাটাগরি এখানে রয়েছে অনুচ্ছেদ নাম্বার 1 যে অজিতের জন্মদিন, এটা একটা গল্প থেকে তুলে দেওয়া হয়েছে। নিম গাছ সম্পর্কে অনুচ্ছেদ নাম্বার 2 যেটা, সেটা আছে উদ্ভিদের বর্ণনা সম্পর্কে। আর 1000 বছর আগে মেক্সিকোর জঙ্গলে, এটা হচ্ছে ঐতিহাসিক কোনো ঘটনার বিবরণ থেকে। আর ভারত তীর্থযাত্রী এবং তীর্থযাত্রার দেশ, এটা হচ্ছে কোনোটা স্থানের বর্ণনা। তো এই যে ক্যাটাগরিগুলোর প্রত্যেকটা ক্যাটাগরি, আরো অনেকগুলো ক্যাটাগরি, 250টি গল্পের মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরি আমি ভাগ করে দিয়েছিলাম যে এই ধরনের ক্যাটাগরির গল্প যদি আমাদের স্টুডেন্টরা পড়ে তাহলে এই ক্যাটাগরির যখনই গল্প সে পরীক্ষার হলে পাবে তখন খুব তাড়াতাড়ি পড়ে অর্থ বুঝতে পারবে। তো আমি বলবো যে বাংলাতে যে 20টি কোশ্চেন হয়েছে, 20টি কোশ্চেনই আমাদের স্টুডেন্টদের কাছে 100% কমন। কেন কি এই ক্যাটাগরির সাথে তারা অলরেডি পরিচিত, এবং এখানে একটি শব্দার্থ এবং বিপরীত শব্দ এবছর এসেছে। আমি সেই কারণে 250টি যে অনুচ্ছেদ সেখান থেকে প্রত্যেকটা অনুচ্ছেদের থেকে যতগুলো সম্ভব শব্দার্থ বিপরীত শব্দ করিয়েছি। এই শব্দার্থ বিপরীত শব্দটা হুবহু তার সঙ্গে মিল না থাকলেও সেটা কিন্তু আনকমন আমি বলতে পারবো না, কমন। তো এবার আমরা চলে যাব অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও। আমি কোশ্চেন পড়ে অ্যান্সার বলছি, তোমাদেরটার সঙ্গে তোমরা এখনই টিক দিয়ে মিলিয়ে নাও। যে অজিতের জন্মদিনের সবচেয়ে পছন্দের উপহার ছিল গোলাপের চারা। সকালে ঘুম থেকে উঠেই অজিত বাগানে গিয়ে চারাটি দেখত। গোলাপ গাছটিতে প্রথমে কয়টি কলি ফোটে? 2টি কলি ফোটে। 64 অজিত প্রথম 2টি গোলাপ দেয় মা আর বোনকে। 65 রোমাঞ্চিত শব্দের অর্থ উত্তেজিত, এবং চমকিত যেটা, এটাও খানিকটা অর্থ আসে, কিন্তু এই গল্প অনুযায়ী আমার মনে হয়েছে উত্তেজিত, চমকিতটা আমার মনে হয়নি। 66 ঔষধালয় বলতে বোঝায় ঔষধ ভাণ্ডারকে। 67 নিম গাছের কোন অংশ কৃষকদের জন্য উপকারী? বীজ। আমি বাংলা অনুচ্ছেদ সম্পর্কে একটি বিষয় তোমাদের বলেছিলাম যে গল্পের মধ্যে কোথায় এই জায়গাটা আছে সেটাকে আন্ডারলাইন করো এবং দাগ নাম্বার বসিয়ে রাখো। যে এখানে আছে নিম গাছের কোন অংশ কৃষকের পক্ষে উপকারী, এখানে দেখো নিমের বীজের খোল সার হিসেবে ব্যবহৃত হয়, কোথাও কৃষক কথাটা লেখা নেই। সার হিসেবে ব্যবহৃত যদি হয়, জমিতে সার কে দেয়? কৃষক দেয়। তো সেই জায়গা থেকে ভাবার্থ থেকে এটাকে অ্যান্সার করতে হবে। এই বিষয়টাকে আমি পুরোনো দিনের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কিন্তু ভাবার্থের কথা বলেছিলাম। তাহলে এটা হবে বীজ, বীজ হবে অ্যান্সার। অনুচ্ছেদে কীট শব্দটির অর্থ কি? পোকা যা ফসল নষ্ট করে, এটি হবে সঠিক অ্যান্সার। গ্রামে নিমের ড্যাশ দিয়ে দাঁত মাজা হয়, ডাল দিয়ে, এটা হুবহু আছে, এটা এখান থেকে নিতে হবে। ড্যাশ চিউইংগাম আবিষ্কার করে? মায়ানরা চিউইংগাম আবিষ্কার করে। ড্যাশ 72 কোশ্চেন, ড্যাশ সেই শ্রমিকরা যারা চিকল সংগ্রহ করে? চিকলেরো, অ্যান্সার হবে চিকলেরো। 73 চিকলের বড় বড় টুকরো পাঠানো হয় আঠার কারখানায়। 74 নিচের প্রত্যেকটির জন্য চিকলের সাথে অনেক কিছু সামগ্রী মেশানো হয়, কেবল ড্যাশ জন্য নয়, গাঢ় করার জন্য নয়, গাঢ় কথাটি হবে।
এ অনুচ্ছেদের উপযুক্ত শীর্ষক টি হবে, মানে নামকরণ কোনটি হবে, আমি বলে দিয়েছিলাম নামকরণের ক্ষেত্রে অনুচ্ছেদটিকে দুবার বা তিনবার পড়ে নিতে হবে। এখানে যে নামকরণগুলি রয়েছে সেগুলি প্রত্যেকটি মনে হবে যেন সঠিক অ্যান্সার, যে গাম, চিউইন গাম, আচ্ছা চিকলেরো, এটা আছে এইখানে, চিকলেরো সম্পর্কে আমি ভাবতেই পারি। আবার চিকলেরোর কথা, এই যে অনুচ্ছেদটি আমরা পড়ে যেটা বুঝতে পেরেছি সেটা চিকলেরোদের কথা বলা হচ্ছে না। এখানে প্রথম লাইনটা রয়েছে যে মেক্সিকোর জঙ্গলে মায়ানরা চুইনগাম আবিষ্কার করে এবং সেই আবিষ্কারের পর থেকে বিষয়টাকে কিন্তু সেই চুইনগাম সম্পর্কিত আবর্তিত হয়েছে। তাই আমি চুইনগামের কথা, চুইনগাম কিভাবে এলো পৃথিবীতে, এটি হবে কারেক্ট অ্যান্সার। 76, পবিত্র স্থান দেখার জন্য কেবল ধার্মিকরা নন, ভ্রমণ বিলাসী এবং আর কারা আসেন, পর্যটকরা আসেন, পর্যটক হবে সঠিক অ্যান্সার। 77, কোন শব্দটি সাধারণত, শব্দের প্রতিশব্দ সাধারণত, কখনো কখনো, এটাই হবে সঠিক অ্যান্সার। 78, সেই স্থানকে পবিত্র বলা হয় যেখানে দুই বা ততোধিক নদীর মিলন হয়। পবিত্র শব্দটির বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ এখানে এসেছে অপবিত্র। 79, মানুষ গঙ্গাতে স্নান এবং পূজা করেন কারণ এর জল পবিত্র, সেই কারণেই পূজা করেন। 80, যারা তীর্থযাত্রা করেন তারা ধার্মিক। তো ফ্রেন্ডস, 80টা কোশ্চেন এবং তার অ্যান্সার আমরা জেনে গিয়েছি। তোমরা সঠিক অ্যান্সারগুলোকে এবার কাউন্ট করো, যদি কোনো ভুল না যায় তাহলে ভেরি গুড, আর যদি দুটো একটা ভুল যায়ও কোনো অসুবিধা নেই, তোমরা কাউন্ট করে নাও তোমরা কত পেয়েছো, তোমরা সেটাকে যাচাই করে নাও। তো সবাই যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো একটা বছর পরিশ্রম করেছো, তোমাদের পরিশ্রম বিফলে যাবে না। সবাই পজিটিভ থিঙ্কিং রাখো। নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষাতে তুমি চান্স পাবে এবং নবোদয় বিদ্যালয়ে তুমি যাবে এবং সেখানকার লাইফস্টাইলের সঙ্গে তুমি পরিচিত হবে। এবং সেখানে সব থেকে মজার বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে যে স্টুডেন্টরা যাচ্ছ বাংলা মিডিয়াম থেকে, সেখানে একটা নতুন সিলেবাস এবং নতুন বোর্ডের আন্ডারে চলে যাচ্ছে, সিবিএসসি বোর্ড। এখানে আমি একটা ঘোষণা রাখবো যে রেজাল্ট আউট হওয়ার আগে পর্যন্ত তোমাদের এখন কি শিখতে হবে জানো? তোমাদের এখন ইংলিশ শিখতে হবে, কারণ টোটাল সিলেবাসটা ইংলিশে পড়তে হবে। তোমরা বাংলা মিডিয়ামে এতদিন অঙ্ক করতে করতে সময় পাওনি ইংলিশটাকে বেশি করে পড়ার। এই কয়েকদিন তোমাকে ভালো করে ইংলিশ শিখতে হবে, কারণ ওখানকার সব বই ইংলিশে, সব পড়াশুনো ইংলিশে। তো সাহা ইনস্টিটিউটে এই অল্প দিনের জন্য ইংলিশের গাইড করা হয়, ইংলিশ গ্রামারটাকে ভালো করে শেখানো হয় এবং ইংলিশে কথা বলার জন্য যে টেকনিকগুলো দরকার সেগুলো শেখানো হয়। যাদের ইংলিশ শেখার প্রয়োজন আছে, নবোদয় বিদ্যালয়ে গিয়ে ইংলিশ দরকার হবে, তারা সাহা ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারো। আমাদের যে ডেসক্রিপশন বক্স সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ইংলিশটা তোমাদের অবশ্যই শিখে নিতে হবে যদি তুমি মনে করো যে নবোদয় বিদ্যালয়ে গিয়ে সেখানে গিয়ে ভালো পড়াশুনো করবে। তো ফ্রেন্ডস, তোমরা কারা কারা চান্স পাবে আজকের উত্তরপত্র দেখে তো বুঝেই গিয়েছো, সেই অনুযায়ী যোগাযোগ করে নিও। তো আজকের এপিসোড এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী এপিসোডে আবার নতুন করে। নতুন বছরে যারা আগামী বছর পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিও আপলোড করব। ততদিন পর্যন্ত বাকি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা আজকে নাম্বার মিলিয়ে দেখছো, চান্স পেয়েছো, তারা খুব আনন্দ করতে থাকো। তবে হ্যাঁ, ইংলিশটা শিখে নিও।